নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। শানু মালাকারের উপর রাষ্ট্রবাদী দলের নেতার শারীরিক হেনস্থার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, যা দেখে আমি একটু তাজ্জব বনে গেছি যে রাজ্যটাতে কি চলছে। ঘটনা সম্ভবত গতকাল অথবা পরশু দিনের। একজন যুবক, তার নাম যা এখানে বেরিয়েছে, এই শানু মালাকার। তিনি একজন লোকশিল্পী, নিজেও গান এবং গান গিয়ে শোনান। তার সাথে শারীরিক কসরত দেখিয়ে মানুষকে খুশি করে আনন্দ দিয়ে তিনি 2-4 পয়সা তিনি জমান। এবং সেই পোস্টের মাধ্যমেই এবং যে পোস্টটা ভাইরাল হয়েছে সেখানে যে নানা মানুষের কমেন্ট, সে অর্থ তিনি যা সংগ্রহ করেন নিজের জন্য খরচ করেন না, এটাও গরিব দুঃখী বা দুস্থ তাদেরকে বিলিয়ে দেন, সমাজসেবা করেন। এখন সেখানে যে ঘটনাটি ঘটেছে, একজন যুবক নিজেকে রাষ্ট্রবাদী পরিচয় দিয়ে সরাসরি তাকে বলছে যে গানটা এই শানু মালাকার সেদিন শোনাচ্ছিলেন সেটা একটা ভক্তিমূলক এবং মানবতার আহ্বান, কিন্তু সেই গানের একটা কলিতে আল্লাহ বা এরকম কিছু কথাবার্তা আছে। কেন আল্লাহর নাম নেবে? কেন আরেকটা ধর্মের আরাধ্য সেরকম ব্যক্তিকে তার জয়গান করবে? এটা ভারতবর্ষ, আর আল্লাহ মানেই হলো বা যে ধর্মের অনুসারী তারা জেহাদি। ভারতের মাটিতে এরকম গান গাওয়া যাবে না। এবং তাকে প্রায় বর্তমান সময়েতে এই সাম্প্রদায়িক শক্তি যেরকম একটা সম্প্রদায়কে হুমকি দেয়, পাকিস্তানে চলে যাও, ভারতবর্ষে থাকতে পারবে না, এটা নির্দিষ্ট কোনো একটা সম্প্রদায়ের দেশ, অসংখ্য লোকের সামনে এইভাবে তাকে হুমকি দিয়ে যাচ্ছে, প্রায় মারমুখী। সম্ভবত এটা ভিডিও ক্লিপে দেখা যায়নি, কিন্তু কয়েকটা পত্রিকাতে উঠেছে, তার উপর দৈহিক আক্রমণ হয়েছে। কিন্তু এখন অবধি এই আক্রমণকারী ব্যক্তি স্বাধীনতার উপরে একজন মানুষের, যে নিরীহ মানুষ, তার স্বাধীনভাবে তার বক্তব্য উপস্থাপন করার, মানুষের কাছে যে ভাষাতেই হোক, ভক্তিমূলক গান, এটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সেই ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে সে গান দিয়ে আহ্বান করার এই অধিকার আমাদের দেশের মানুষের জন্মগত অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার। আর তার বিরুদ্ধে এইভাবে দিন দুপুরে জনসমক্ষে হামলা করছে। কিন্তু আমাদের রাজ্য প্রশাসনের তরফ থেকে, আরক্ষা দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সেরকম খবর নেই। পত্রপত্রিকায় দেখছি যে কোনো একটা সংগঠনের লোক, তথাকথিত সনাতনী নাম দিয়ে কিছু লোক, কারো বিরুদ্ধে একটা মিছিল করলেই, কারো বিরুদ্ধে একটা থানাতে অভিযোগ করলেই, যে আমাদের রাজ্যের মধ্যেও এই পহেলগামের ঘটনার পরে, ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার পরে যারা এইভাবে মানুষের অধিকারের কথা বলেছেন, পুলিশ তাদেরকে নানা ধারায় গ্রেপ্তার করে লকআপে নিক্ষেপ করে।
8, 9, 10 দিন 12 দিন ওদেরকে এইভাবে হয়রান করে, তো এই ক্ষেত্রে কেন হবে না? আমি লক্ষ্য করছি এই সমস্ত ঘটনায় পুলিশকে জিজ্ঞেস করা হলে তারা বলে না, কেউ তো এফআইআর করেনি। তো এরকম তো ঘটনা অন্য ক্ষেত্রেতে কিছু লোক মিছিল করলো, এফআইআর না করলেও পুলিশ হন্তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের যে ধারা যুক্ত করে দেয়, যা এই সমস্ত লোকদের বয়ানে যারা সাংবিধানিক অধিকার হিসেবে কথা বলেন সেই ধারা যুক্ত করা যায় না, কিন্তু এইভাবে হয়রানি করছে, এই ক্ষেত্রে হবে না কেন? আর ত্রিপুরার যে কি করে সাধারণ মানুষ এফআইআর করবে? এফআইআর করতে গেলেই তো এই লোকগুলো আবার বাড়িঘর হামলা করবে। গতকাল এরকম একটা ঘটনা ঘটেছে কমলপুরে। এই ভারতীয় জনতা পার্টির লোভে ফাঁদে পড়ে দীর্ঘদিন বিজেপির লাইনে হেঁটেছে, নানা রকম অকাম কুকামের সাথে লিপ্ত হতে বাধ্য হয়েছে, বাইক বাহিনীর সদস্য হয়েছে, কিন্তু নিজের থেকে ভুল বুঝে অন্য একটা দলে তারা বিজেপিতে পদত্যাগ করে আসছেন। আর গতকালই রাত্রেবেলা তার বাড়িতে আক্রমণ হয়েছে, আবার তার বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। তো ত্রিপুরাজ্যের মধ্যে নিরীহ মানুষ এইভাবে থানায় বিচার চাইবার সে পরিবেশ আছে? সে আইনের শাসন আছে? আমি স্বনির্বদ্ধভাবে আমাদের রাজ্যের বর্তমান পুলিশ প্রশাসন, তার মাথায় একজন অত্যন্ত সৎ এবং দক্ষ অফিসার এখন বসেছেন, তার কাছে অনুরোধ করব এবং সরকারকে অনুরোধ করব যে এই শানু মালাকারের উপরে যে আক্রমণকারী দুষ্কৃতী একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, তার উপরে সে আক্রমণ করেছে এবং সরাসরি যে একটা নির্দিষ্ট ধর্ম মানেই হলো জেহাদি, তাদের উপাসনালয় মানেই হলো এটা সন্ত্রাসবাদীদের আখড়া, তাদের পাকিস্তানে এই যেতে হবে, এইভাবে হুমকিকারী। এটার বিরুদ্ধে যে ধারাগুলির প্রযোজ্য হয়, যে ধরনের পদক্ষেপ পুলিশ নেওয়া উচিত দ্রুত নেওয়া হোক। তা না হলে পরে এই রাজ্যের আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটবে। যতই বড় বড় বিজ্ঞাপন দিক, ভালো ভালো কথা বলুক, এতে রাজ্যের আইন শৃঙ্খলার পরিবেশের এবং মানুষের মধ্যে সংহতি এবং এই কি বলে সাম্প্রদায়িক সৌহার্দ্যের এতে উন্নতি হবে না, বরঞ্চ ক্ষতিই হবে। কাজেই এটাকে ছোট করে দেখা না, আমি অনুরোধ করব সরকার দ্রুত পদক্ষেপ নিক শানু মালাকারের। বিধায়ক হোস্টেলের করুণ দশা, নির্মাণ মান নিয়ে খোদ শাসকের বিধায়ক প্রশ্ন তুললেন। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে। তো আমি নিচে দেখলো মানে জলটা থেকে পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ থেকে জল পড়তেছে। তো দেখো আমরা এসেছি 2023 গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএ আমরা এখানে ঢুকেছি। তো ঢুকার পরে দেখলো যে 2 বছরের নাগাদ যদি এইভাবে জল পড়ে আরো লম্বা আছে, আমরা যাওয়ার পর অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে, কিন্তু তখন কি হবে? মাত্র 2 বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয়, একদম লো কোয়ালিটির কাজ, শুধু ওইটাই না, অনেক বাইরের দিকেও দেখছি আমরা এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না। আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে, এই দরজা তো তোমরা দেখেছো মনে হয়, এই দরজাটাই সেম একই অবস্থা। 2 বছরের মাথার কি জানে কি দরজাটা সব খুলে গেল। তো আমি চাই যে কাজ করো, সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য,
তিনি কন্ট্রাক্টর যদি ভালো করে কাজ না করেন, ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও, তখন আমরা থাকবো এখানে। কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতেছি। এখন কালকে তো সারা রাত বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার আগে জলেই এখন, আর যদি 2-3 দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম। শুধু আমার রুম না, এরকম কয়েকটা রুম আছে। আমি সকালে নিচে কেয়ারটেকাররা ডাক দিছি, দেখাইছে যে কি কি দেখো সেটা, তো তার পিছিয়ে স্যার এরকম আর কয়েকটা রুম আছে যেভাবে মানে জল পড়ে ছাদের থেকে। আগে সরকার দ্বারাই সব ঘরগুলো করা হয়েছে। আমরা তো 2023-এর পরে, যখন 2018 আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি। আমরা আসার পরে 18-23 আমরা কমপ্লিট করছি। করার পরে আমরা 23-এই সব এমএলগুলো ঢুকার পরে দেখলো যে অল্প আগে যেটা আমি বললো যে ঢুকার পরে দেখলো প্রথম সব শুনতো কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে। পরে আস্তে আস্তে তখন দেখতে যে এই সাথে পার পরে জায়গা, বৃষ্টি জল ছাদের থেকে জল আয়। তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা কি করতে পারে, আর কন্ট্রাক্টরে কি ফাইন করবে না কি করবো, কেননা কাজ 2 বছর আগাতেই যদি এইভাবে অবস্থা হয় আগামী দিন আরো কি হবে। গভর্নমেন্ট তো ভালো টাকা দিচ্ছে এটার জন্য, তো তুমি ভালো টাকা কাজও ভালো করে করো, তুমি টাকা এইভাবে নিয়ে যাও। 208 নং জাতীয় সড়কের খোয়াই কমলপুর কুমারঘাট রোডের মানিক ভান্ডার চমুনিতে আজ সকালে TR05G1813 নম্বরের একটি পাথর বোঝাই লরির চাকা ফেসে যায়। কোথা থেকে আসলেন? আমি কমলপুর থেকে আসছি। কোথায় যাবেন? শান্তির বাজার। এখন কোথায় আছেন? এখন মানিক ভান্ডার সমুদ্র যাবে। কেন? ওই যে রাস্তা গাড়ি ফাঁসে গেছে, রাস্তা ভাঙা দেখে এখন রাস্তা সব ব্লক হয়ে গেছে, গাড়িগুলো সব বলতো আপনি ঘন্টা সোয়া ঘন্টা করে অবস্থায় আছে। এটা কোন রাস্তা জানেন কি? এটা তো ওই যে আমপাশা কমলপুর জাতীয় সড়ক। কত সময় হলো এখানে দাঁড়িয়ে রয়েছেন? এখানে ঘন্টা সোয়া ঘন্টা সময় হয়েছে। এলাকাবাসী কি রাস্তা ব্লক করেছে? রাস্তা ব্লক করে রাখছে, গাড়িগুলো যাইতে পারতেছে না। কি গাড়ি এখানে ফেসে রয়েছে? ওই যে পাথর তো টানে যায় গাড়ি। রাস্তার অবস্থা কেমন দেখছেন? রাস্তার অবস্থা খুবই খারাপ। এবার রাস্তার ড্রেন সংস্কারের দাবিতে 208 বি জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার খোয়াই চাম্পাহাওড় থানার অন্তর্গত বাচাইবাড়ি বাজার এলাকায়। আমরা পথ অবরোধ করছি, কারণটা হইল আমরা এই সিজনে আমরা পাড়ার প্রবলেম অনেক খারাপ। বন্যার জল সব বাড়ি ঘরে ঢুকে একদম পুকুরের মতো হয়ে জায়গা প্রতি বছরে। তে কোনো কিছু না, আমরা PWD অফিসে গিয়া এখানেও একটা 2-3 বার অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি। আমি নিজস্ব আছে আর 4-5 জন মহিলা নিয়ে এইটার ব্যবস্থা অনেক মানে করতাম পারবো নি কই আমরা অনেক দৌড়াদৌড় করছি, তবু হইলাম না। এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাই না। এর মধ্যে আমরা ওই চিন্তাধারা করিয়া আজকে রুট অবলোকনের বাধ্য। কোন এলাকায় এই সমস্যাটা? এই সমস্যাটা ওই আমরা সাবজোনাল অফিসের সামনে বাড়ি, এটা সব সাবজোনাল বাসে বাড়ি সাবজোনাল, এটাও জল ঢুকিয়ে জায়গা। কত পরিবারের মধ্যে এই সমস্যাটা? কত পরিবার, আমরা পরিবার বোধই আছে, আমরা এখানে 15-16 পরিবার। একদম এটা নৃশংস, একদম জলের প্রবলেম হইতে পারে। আর একটা বাড়ি হেরার এদিকেও আছে 10-12 পরিবার। এই সমস্যাটা কত বছর ধরে? এই সমস্যাটা অনেক বছর আগে। আমার পোলা পান ছোট থাকতে, আমরা পোলা পান ছোট থাকতে এখন হয়ে গেছে গা, লেখাপড়া শেষ হইয়া আপনারা মতো বড় হয়ে গেছে গা, এখনই প্রবলেম সোয়াল হয়েছে না। আমরা কতদিন ভুগবো এই জায়গা। এখন আপনাদের দাবি কি? আমরা দাবি হইলো এইদিকে সড়কের পারে একটা ড্রেন আছে, এই ড্রেনের জলটা যদি যে কোনো জায়গার একটু উপায় করতো, জল যাওয়ানোর ব্যবস্থা করতো, এই চাই আমরা। এর ফলে আমরা পথ অবরোধ ছাইড়া দিব। দপ্তরের কোনো আধিকারিক কি এখন পর্যন্ত এখানে আইছে? দপ্তর তো আইছিলাম, কালকেও বিডিও সাহেব পেয়ে গেছে, এর আগেও ইঞ্জিনিয়ার আইয়াছে করছে, তবু মানে কোনো সুরাহা নাই। আমরা তো মরণের লোক মরে যাইবগা, মরণের মধ্যে মাটি যদি দেয় আর বাঁচবো নি? হ্যাঁ, আমরা তো আর বাঁচতো না। এখন আমরা উপরে তো মাটির ডালি না, আর কেটা আইয়া যে এটা ফালাই আমরা বাঁচবো, এই চিন্তাধারা আর কি। ঠিক আছে।
সন্তানকে ঘুম পাড়িয়ে মায়ের মৃত্যু। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায়। সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে আমি স্নান টান করছি ঠাকুরদমি। তো তখন আমার কাছে এখান থেকে একটা ফোন গেছে যে এরকম এরকম বিপ্লব চৌধুরী বউ হ্যাঙ্গিং হয়েছে। তখন আমি কিছু ঠাকুর পূজা দিতে দিয়ে আইছি, তো অতটুকুই আর কি আমি খবর পাইছি। খবর পাই আমরা আইছি এখানে। এখানে কি কোনো ঝগড়া ছিল? না, তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। কালকে বিপ্লব চৌধুরী আমাদের সাথে তেপারিয়াতে রাত্রে 9টা অবধি মিটিংয়ে ছিল। তো মিটিং সেরে আমরা মনে করেন 9টা বা 9:10-12 মনে হইব আমরা এখান থেকে একসাথে আছি। আমাদের এখানে বুথ প্রেসিডেন্ট ছিল, আমরা এখানে 6 জন লোক ছিলাম মিটিংয়ে, পারিবারিক একটা ইয়ে নিয়ে আমরা গেছিলাম। তারপরে ওইখান থেকে আসার সময় উনি মাছ নিয়ে এসে বাড়িতে। তো এটা নিয়ে তাদের মধ্যে কি কইছে যে এই ফ্যান করছে, তোমার দেরি হয়েছে বাকিটা কি আছে কি বিষয়। তারপরে উনি পাশের বাড়িতে গেছে, পাশের বাড়িতে যাওয়ার পর ওইখান থেকে আইসে 10-15 মিনিট পরে আই দেখতেছে ঘর দরজা জানলা বন্ধ। তো উনিও আর কোনো ডাক ডুক দিচ্ছে না বা ইয়ে করছে না, ভাবছে যে রাগ করছে ইয়ে হয়েছে বোগা, এই কি কয় খুলবই তো দরজা তো খুলবই। তারপরে বাস খুলছে না, উনিও বিরক্ত করছে না। তো সকাল অব্দি জানে বারান্দাতেই আসলো, কিন্তু সকালবেলা বাচ্চা ঘরে কান্দা শুন না, এরপরে জানলা ইয়ে করছে, জানলা খুললে দেখতেছে এই অবস্থা। অতটুকুই মানে আমরা জানছি। পুলিশ আইছে? পুলিশ আইছে, ফরেন্সিক টিম আইছে, আমরা বিশালগড় থানা আইছে, এই এসডিপিও আইছে। আপনি এলাকার? আমি এই এলাকার কাউন্সিলর, পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর। নাম? অমর সরকার। যার বাড়িতে ঘটনাটা হয়েছে? বিপ্লব চৌধুরী। আমাদের কাছে সকালবেলা একটা খবর আসে যে মুড়াবাড়িতে একটি মহিলা ফাঁসিতে ঝুলে রয়েছে। খবর পেয়ে আমরা এখানে ওমেন পিএসএ স্টাফ এবং আমাদের এসডিপিও স্যারও এখানে আসে এবং আমাদের এফএসএল টিমও আসেন। তো এখানে এখন ইনকোয়ারি চলছে, ভিজিট চলছে। আমাদের মহিলার নাম পূর্ণিমা দাস। তদন্ত চলছে, এখন এফএসএল টিম এখনো ভিজিট করছে। নারী নেত্রী প্রয়াত গৌরী পালের মৃতদেহ শেষ শ্রদ্ধা সিপিআইএম রাজ্য কার্যালয়ে। আমাদের জন্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিভিন্ন অংশের কর্মীদের জন্য এবং আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব, পার্টির নেতৃত্ব সকলের জন্য একটা অত্যন্ত বেদনার দিন। গতকাল রাত 8:30 নাগাদ আগরতলা জিটি হসপিটালে আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা কমরেড গৌরী পাল, ওয়াই মহাত্মা গান্ধীর সম্পাদিকা এবং প্রশাসনিক কাজে তিনি একসময় জেলা পরিষদের সহসভাপতি ছিলেন, আবার ওয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন। সংগঠনের নানা স্তরে তিনি কাজ করেছেন। সব কিছু মিলিয়ে গতকালকে হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যায় আকস্মিকভাবে। আমরা রাত্রে অনেক এটা পাই 9টা নাগাদ, তারপরেও বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে আসে। কমরেড গৌরী পাল অত্যন্ত দক্ষতা সম্পন্ন কর্মী ছিলেন। নিরহংকারী, সহজ সাধারণ জীবনধারা, সংগঠনের পার্টি সংগঠনের কর্মী, পার্টি ছাড়া সংগঠন ছাড়া তার জীবনে আর ছিল না। আজকে বুঝতে হয় পরিবারের উপস্থিতি আমাদের সংগঠনের জন্য বিরাট ক্ষতি, বিশেষ করে ওয়াই মহকুমাতে। এরকম একজন গুরুত্বপূর্ণ কমরেড, এরকম একজন দায়িত্বশীল কমরেড, নিরহংকারী এবং অত্যন্ত দক্ষতা সম্পন্ন কমরেডের অকালে প্রয়াণ বেদনা। আমি তার
শ্রদ্ধা জানাচ্ছি পরিবার পরিজনদের সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরিবারের যে কাজ উনি যে কাজটা করতেন সেটা সম্পূর্ণ করা আমাদের সর্বস্তরের কর্মীদের কাছে আহ্বান রাখছি। মদমত্ত অবস্থায় ব্যক্তিগত গাড়ি দিয়ে নিরীহ এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণপুর থানার অন্তর্গত কমলনগরের বাসিন্দা জনৈক ভরত দেবনাথের সরকারি কর্মচারীর ছেলে সুশান্ত দেবনাথের বিরুদ্ধে। ঘটনাটা আমি ঘরের মধ্যে টিভি দেখতেছি, টিভিটা বন্ধ করছি। আচ্ছা, ফট করে একটা আওয়াজ, দাঁড় ধরনের আওয়াজ। আচ্ছা, সঙ্গে সঙ্গে বেরিয়ে মানুষজন আইলো, আয়াসে দিয়ে নিচে পড়েছে। টাইমটা তুললাম, প্রদীপ যে মারা গেছে। তার নাম কি? তার নাম প্রদীপ দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি মোটসালে। আচ্ছা, মানে কেমনে বাড়ি খাইছে, কি তা করছে? কেমনে খাইছি এটা তার আমি। আচ্ছা, কে এর সাথে বাড়ি খাইছে দেখছেন? গাড়িটা দেখছি মারুতি গাড়ি। মারুতি গাড়ি। কোন জায়গাতে হয়েছে? এটা মহরসারা স্কুলের সামনে। স্কুলের সামনে একটা সিটি বানাইতেছে নতুন এই জায়গাটার মধ্যে। আচ্ছা, গাড়িটা তেলেমর থেকে গেছে, আর বাজার দিকে চাইছে, হাইটে চাইছে। ট্রেনের বয়স কত হইব কইতে পারেননি? বয়স 38টা ছিল না রে। কি মনে করতেছেন আজকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা তো খুবই মর্মান্তিক ঘটনা। আমার কাকু কোথায়, আমার তো মানে বুকটা তিরলে আমি কইতে ভালো হলে আমার কি আঘাত লাগছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।